স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আম্মু, সুলতানা কবির ছুটে এসে এমন পরিবেশ দেখে ঘাবড়ে গিয়ে শাহাদের মাথার তালুতে আলতো আলতো ছাপ দিচ্ছে, দোয়া পরে ফু দিচ্ছে। মিনিট দশকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতেই ইশারা দিয়ে সবাইকে বোঝালো ঠিক আছে। দিয়ার নজর প্লেটে সীমাবদ্ধ। পুরো পরিবেশটাই যখন শান্ত হলো তখন পুনরায় সুলতানা কবির প্রশ্ন করল, কার বদনজর লাগছে আল্লাহ জানে। আমার বাপটা ঠিক মতো খেতেও পারছে না। তোরা সবাই একটু করে দোয়া পড়ে এই গ্লাসের পানিতে ফু দিস তো। শাহাদ এবার অসহায় চোখে সুলতানা কবিরের দিকে তাকিয়ে বলল, আম্মু সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। আমি অন্যমনস্ক ছিলাম, তাই খাবার নাকে উঠছে। আপনি খেতে বসুন। নওরিন শাহিনের দিকে তাকিয়ে জিভে কামড় দিল। শাহিন মিটমিট করে হাসছে, চাপা চাপা হাসি টেবিল জুড়ে। একবার চোখ তুলে সকলকে দেখলো শাহাদ এমন অপ্রস্তুত অবস্থায় পূর্বে ভাবতে পারেনি। খুব তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে গেল টেবিল থেকে। যাওয়ার সময় শাহিনকে বলল, রেডি হয়ে যাও, আর দেরি করো না। জি ভাইজান। টুং করে শব্দটা ফোনের মেসেজের শব্দ। তাহি হোয়াটসঅ্যাপ খুলেই দেখলো একটা বায়োডাটা আর কিছু ছবি, সেই প্রফেসরের। মেসেজগুলো দেখেই ফোন রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ রেস্ট নেবে। এই কয়েকদিন মনিকে নিয়ে যা একটা ধকল গেল, কম মানসিক যন্ত্রণা দেয়নি এই মেয়ে। যেদিন থেকে জানতে পেরেছে রাশেদের কেসের সাথে এই মেয়েও জড়িত, সেদিন থেকে মনিকে মনে প্রাণে ঘৃণা করে আসছে। মানবতার খাতিরে সেবা দিয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও দেবে, তবে স্বজন হিসেবে কখনোই আর পরিচয় দেবে না। নিজের কুকর্মের জন্য পা দুটোই হারালো। মানুষ যা পাপ করে এই দুনিয়াতেও ওর শাস্তি ভোগ করতে হয়। কি মনে করে ফোনটা আবার হাতে নিল, লক করা অ্যাপ্লিকেশন অন করলো, সবচেয়ে পছন্দের ছবিগুলো চোখের সামনে স্ক্রল করছে। ঘোড়া উপর তাহি, ঘোড়ার লাগাম ধরেছে রাশেদ। হানিমুনে গিয়েছিল কাশ্মীর। রাশেদের চোখে মুখে খুশি। দ্রুত স্ক্রল করতেই আরেকটি ছবি সামনে তাহির জন্মদিনের। পুরো 1000 বেলুন দিয়ে সাজিয়েছিল কক্সবাজারের কোয়ার্টার। নেভির অন্য কমান্ডাররা মজা করে বলেছিল কমান্ডার রাশেদ পুরো বউ পাগল হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ মনে পড়ল শাহাদের সেই ধমক। শাহাদ রাশেদকে ধমকে বলেছিল, এই অতিরিক্ত করিস না কেন? তুই তোর বউকে ভালোবাসিস, সেটা দুনিয়াকে না দেখলে হয় না। সবার নজর আর হা হুতাশ লাগবে। আমাদের এখানে অনেক অফিসাররা সাংসারিক জীবনের সুখে নেই, তাদের দীর্ঘশ্বাস লাগবে। বন্ধ করে সব। তাই এমন একটা মেয়ে, তুই শো অফ না করলেও খুব ভালো জানে তুই ওকে তোর জীবনের চেয়ে বেশি ভালোবাসিস। ভাইজানের প্রতিটি কথাই হয়তো সত্য ছিল, হয়তো কারো দীর্ঘশ্বাস ছিল ওর বৈধব্যের কারণ। ভাইজান সবসময় বলতো, সুখ কাউকে দেখাতে নেই, দুঃখ কাউকে বলতে নেই, এতে সুখের মেয়াদ কমে, দুঃখ মাথা চারা দিয়ে ওঠে। দু চোখ বেয়ে ঝরে পড়া অশ্রু আটকাতে ফোন রেখে দিল। সময় পেরিয়ে গেছে, টেরই পায়নি। তৈরি হয়ে নিল, সুলতানা মঞ্জিলে যেতে হবে। শাহিন চলে যাবে, দেখা করে আসতে হবে। নিচে গাড়ি এসেছে শাহাদের। সাবিনা মেয়েকে ডাকতে এসে দেখলো মেয়ে তৈরি। বেরিয়ে পড়লো মা মেয়ে সুলতানা মঞ্জিলের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে করা সহধর্মিনীর প্রশ্নের উত্তর সাজাতে ব্যস্ত। মেয়েটা কেমন উত্তেজিত হয়ে আছে। নারী জাতি মানেই নরম, আবার অন্যদিকে জম। এই যেমন এখন ওর মাঝে দু রকমের রূপ পরিলক্ষিত হচ্ছে। প্রথমটা জিজ্ঞাসা দৃষ্টি, অন্যটা হারানোর। শাহিনের সাথে বের হবে বলে রেডি হতে চেয়েছিল, শাহিন যেতে বারণ করলো। বাসার সবাই অমত প্রকাশ করেছে এই শরীরে এত ধকল নেওয়া বারণ। চুপচাপ খাটে বসে আছে। দিয়ার দিকে তাকিয়ে বলল, ফারে এই প্রথম কাউকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এক্সপ্লেইন করতে যাচ্ছি, আমার নার্ভাস লাগছে। এসবে তো অভ্যস্ত নই আমি। দিয়া তেতে উঠল, রোশানল ঝাড়ল। কেমন প্রশ্ন করেছি? জানতে চেয়েছি এই থাপ্পড় মিশন চালাচ্ছেন কেন? প্রথমে ভাইয়া, এরপর পাভেল ভাইয়া, এরপর কে আল্লাহ জানে। বর্ণনা করুন তো ঝটপট। যদি বলি করবো না? চোখদয় সূক্ষ্ম স্মিত, ভ্রুদয় কুঞ্চিত, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তর্জনী আঙুল উঠিয়ে শাসালো। আমাকে কি ফিডার খাওয়া বাচ্চা মনে হয়? আপনি যে নওরিন আপুর সামনে ভাইয়াকে চড়টা মারলেন, বুঝলেন কতটা অপমানজনক ছিল ব্যাপারটা? তাহলে ওকে সবাই কিডন্যাপার রেপিস্ট তকমা লাগানোটা কি খুব সম্মানজনক হতো? দিয়া যেন আকাশ থেকে পড়ল। মস্তিষ্ক কর্ম সম্পাদনা বন্ধ করেছে।
চরম বিস্ময়ে তাকিয়ে আছে স্বামীর দিকে। কি বললো এগুলো? সাহাদ নিজেকে আশ্বস্ত করে দিয়াকে কাছে টেনে এক হাতে আগলে ধরে বুকের মাঝে দিয়ার মাথাটা চেপে ধরল। দীর্ঘশ্বাস ফেলে বলল, শাহিন, পাভেল, নোমান, লিমন, তানভীর এবং ইয়াজ এরা আমার কাছে সন্তান তুল্য। শাহিন, নোমান, লিমন এবং পাভেলকে নিজের কাছে রেখে মানুষ করেছি। বাকি রইল তানভীর এবং ইয়াজ। তানভীরকে নেভিতে পেয়েছি আর ইয়াজকে রাজনীতির ময়দানে, যখন থেকে আব্বু রাজনীতি করে। ইয়াজ তখন ছোট, ওর বাবা অপোজিশন ছিল তবে সৎ। তৎকালীন সময় ওর বাবার লিডারই ওনাকে মেরে ফেলে। আব্বু আমাকে নিয়ে ওনাকে দেখতে গিয়েছিলেন। অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তবে একা। মা ছোট থাকতে মারা যান, থাকে দাদির সাথে। প্রথম দিনই মায়া লেগে যায়। এরপর থেকেও আমার সাথে আছে। সে অনেক কাহিনী। আর আমার দুর্ভাগ্য এই যে 6 স্পাইডার মিলে এমন একটা অকাজ করেছে আমাকে বাঁচাতে। তারই ভুক্তভোগী মনি এবং ওরা আগ বাড়িয়ে বেশি বুঝে করেছে। দিয়া মাথা উঠিয়ে প্রশ্ন করতে চাইলে সাহাদ মাথাটা আরো চেপে ধরে বলে, শেষ হয়নি। ওদের দলের নাম দিয়েছে 6 স্পাইডার। ভালো কাজই করতো, তাই বাধা দিইনি। ইয়াজ খালেদ পারভেজের বেতনভুক্ত ছিল। গোয়েন্দা ডিপার্টমেন্টে আইটি এক্সপার্ট হিসেবে আছে। সব ইনফরমেশন পেতাম। এয়ারপোর্ট থেকে মনিকে উঠিয়ে নিজেদের আস্তানে রেখেছে। মনি বাঁচতে পালিয়েছে। বেহুশের মধ্যে পালাতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট করেছে। আরো মজার ব্যাপার শুনবে? কি? খালেদ পারভেজ ক্লেম করেছে মনিকে ওর লোকজন রেপ করেছে। ওর লোকজন হিসেবে নাম দিয়েছে ইয়াজের। জেলে গিয়েও এসব বলছে। অন্যদিকে মনি ইয়াজকে চিনে ফেলেছে। এখন আমার হাতে ইয়াজকে দেশের বাইরে পাঠানো ছাড়া উপায় নাই। একমাত্র লন্ডন ওকে শেল্টার দিবে, অন্য দেশ দিবে না, কারণ ও ইন্টারন্যাশনাল অনেক ইনফরমেশন হ্যাক করেছে। সব মিলিয়ে আমি ভীষণ চিন্তিত। ধীর গলায় বলল, ভুল তো করেই ফেলেছে, এখন ওনাকে বাঁচিয়ে দিন। বাঁচাতে তো হবেই, দেখা যাক, আল্লাহ সহায়। অকস্মাৎ দিয়া সাহাদকে মৃদু ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। নাক কুচকে বলে, আর ওই সাইকোকে বিয়ের কথা? সাহাদ মুখ টিপে হাসছে। এই হাসি দেখানো বারণ, তাই আড়ালিতা লুকিয়ে বলল, আরেক বিয়ে করার ক্ষমতা কি আমার নেই? মনি হসপিটালে সমানে পাগলামি করে যাচ্ছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখছে। হসপিটালে 2 বার সুইসাইড করার চেষ্টা করেছে। প্রচুর রক্তপাত হয়েছে। ডক্টরের পরামর্শ হলো যা চায় তাই দিতে। মনির বাবা রায়হান সাহেবের কাছে হাত জোর করে বলেছে সাহাদ যেন চুক্তিতে হলেও মেয়েকে বিয়ে করে মেয়েটাকে বাঁচায়, একমাত্র মেয়ে। যদি মারা যাবে এই কথা শোনা মাত্র রায়হান সাহেব ভাইয়ের সাথে সব রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। উপায় না পেয়ে কিছুক্ষণ আগে সাহাদকে সব জানায়। পাশে ছিল দিয়া, সবই শুনেছে। যদিও সাহাদ বলেছে চাচার সাথে কিছুক্ষণ পর কথা বলবে। এখন শাহিনের সাথে বের হবে। বর্তমান পরিস্থিতি এই দাঁড়ালো। সাহাদের আর একটা বিয়ের কথা শুনে দেহা একদম নিশ্চুপ হয়ে গেল। এতক্ষণ জ্বলে ওঠা মেয়েটা নিস্তেজ হয়ে বলল, আপনি মনিকে অনেক স্নেহ করেন, তাই না? স্বাভাবিক নয় কি? ছোট থেকে মানুষ করেছি, সব বায়না আমার কাছে ছিল। দিয়ার হঠাৎ মনে হলো সাহাদের সাথে ওর সম্পর্ক মাত্র 3 বছরের। এর মাঝেই সাহাদের দেওয়া অপমান কষ্ট সব সহ্য করেও প্রচণ্ড রকম ভালোবাসে। বিয়ে ব্যতীত কোনো রক্তের সম্পর্ক নেই সাহাদের সাথে। সেখানে মনিত রক্ত, একে অন্যের সংস্পর্শে অনেক বছর, শিশুকাল থেকে। শুকনো ঢোক গিলল দিয়া। বুকের ধ্রিম ধ্রিম আওয়াজটা মনে হলো কানে পাচ্ছে। হাত কাঁপছে। নিজের সাথে যুদ্ধ করে সাহাদের দিকে তাকালো। সাহাদ গভীরভাবে দিয়াকে পর্যবেক্ষণ করলো। আচমকা বলে উঠল, মনিকে বিয়ে করলে আমার জায়গা কোথায় হবে? এখানে না, আগের গেস্ট রুমটাতে? কাট কাট উত্তর। আমার বুকে। আর মনি? আমি কি জানি, তার ঘরে হয়তো। স্ত্রীর শোবার ঘরের ব্যবস্থা করা আপনার দায়িত্ব। করলাম তো। একজনকে বুকে, অন্যজনকে বাইরে? একটা বুকে তো একজনেরই জায়গা হবে। এখন যদি বলো বুক ভাড়া করলে পাওয়া যায়, তাহলে আমি আরো 2টো ভাড়া করতে চাই। একটা আমার শেজাল ছানার জন্য, আর একটা সেভিংস ওর ভবিষ্যৎ ভাইয়ের জন্য। যদিও আমার ছানা আমার প্রাণ, তবে বুকে আগে তার মায়ের স্থান। আপনি কি বাংলা বোঝেন না? আমার অ্যাকসেন্ট কি ইংলিশ? মনি কই যাবে? আমি কি জানি? আপনার স্ত্রী কোথায় থাকবে সেটা আপনি জানেন না? জানি তো বুকে। এমপি সাহেব। চেঁচিয়ে উঠল দিয়া।
হালকা হেসে শাহাদ মুখ চেপে ধরল দিয়ার। মেয়েটাকে একেবারে রাগিয়ে দিয়েছে। মেয়েটা হাঁপাচ্ছে। মুখের উপর থেকে হাত সরিয়ে দিয়ার অধরে নিজের অধর আলতো স্পর্শ করলো। শাড়ির অতলে নির্মিত পেট ধরে বলল, কমন সেন্সের এত অভাব হলে হয় না ফারা। স্ত্রী তো আমার একজনই, সে আছে ইনশাল্লাহ, সেই থাকবে। এমন সিচুয়েশনে শাহাদ ইমরোজের অ্যাঙ্গার থেকে হাইয়েস্ট স্টেজে ভয় তটস্থ থাকতো ইউনিট। পার্টি অফিসের নেতাকর্মীরা 10 হাত দূরে, অথচ আজ কি আজ? দিয়াকে কাছে টেনে কোলে বসিয়ে গলায় মুখ ডুবিয়ে নেশালো গলায় বলল, ডোন্ট ডিস্টার্ব। একদিকে রাগ, অন্যদিকে শাহাদের আবেদন। ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে দিয়া গাল ফুলিয়ে চেঁচিয়ে উঠল। এক হাতে ছটফট করা দিয়ার মুখ চেপে ধরেছে, অন্য হাতে ফোন। বলেন চাচা যান, ভাই বোনকে বিয়ে করার নিয়ত ইসলামে নেই? আচ্ছা আচ্ছা, কিন্তু চাচা যান মাফ করবেন, আপনার মেয়ে পা হারিয়েছে নিজ কর্মগুণে। তবে আমি যতদূর শুনেছি মেয়েরা মাঝে মাঝে বাপের কুকর্মের শাস্তিও পায়। এম সাফায়েত মজুমদারের কথা মনে আছে? ব্লু ডায়মন্ড। একটু সাবধানে থাকবেন। আরেকটা কথা, মেয়ে সুস্থ না হলে মেন্টাল অ্যাজাইলামে আছে, আমার পরিচিত আছে, জানাবেন। ধন্যবাদ। দিয়া মনোযোগ দিয়ে শুনছে কথোপকথন, তবে শেষ কথাটাতে খটকা লাগলো। তাহলে এতক্ষণ শাহাদ মজা নিল? কত বড় সাহস! এখন শাহাদ মিটমিটিয়ে হাসছে। শাহাদের হাতের তালু কিছুটা ঢিলে হতেই কামড় বসিয়ে দিল। হাতে কামড়ের আভাস পেয়ে আর্তনাদ করে উঠল দিয়া। কিছুটা দূরত্বে গিয়ে প্রশ্ন ছুড়ল, কে এম সাফায়েত মজুমদার? আছে একজন, কাছে আসো। না। দিয়া ঝট করে উঠে সামনে হাঁটা দিতেই খপ করে পেছন থেকে জড়িয়ে ধরে এমপি সাহেব। কেমন ছটফট করছে চিংড়ি মাছের মতো। এক হাতেই কোমর ধরে শূন্যে ওঠায় প্রিয়তমাকে। বারান্দায় দোলনায় স্ত্রীকে কোলে নিয়ে বসে। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। রেতওয়ান ফোনে বেশি চিল্লাচ্ছিল। স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে এমপি সাফায়েত মজুমদারের নাম নিল, যিনি শাহাদের প্রয়াত শ্বশুর, দিয়ার বাবা। দিয়া জানেও না দিয়ার বাবার এই ছদ্মনামের কথা। নিজের নাম এম সাফায়েত হিসেবে ব্যবহার করতেন। সব অন্যায়ের শেষ আছে। রেদওয়ান সাহেবেরও পাপ মোচনের সময় হয়ে এসেছে। দু হাতে চোখে মুখে আদুরে স্পর্শে ছুঁয়ে দিল প্রিয়তমার। গলায় মুখ ডুবিয়ে একটা কথা বলল, এতটা মোলায়েম হওয়া উচিত নয় ম্যাডাম, যাতে করে আপনার হাজবেন্ড আপনাকে সামনে পেলে দুনিয়া ভুলে যায়। তুলতুলে বেড়াল একটা। মনোযোগ সেই কবে ছুটে গিয়েছে। চাপ নিতে পারছে না। সকালে সমাবেশ, বিকেলে মিটিং, সব শেষ করে এখন নিজের পার্টি অফিসে বসে আছে বাতি নিভিয়ে। এমন অদ্ভুত ক্ষণ এর আগে এই অফিসে কেউ দেখেনি। সামনে 1 লিটারের পানির বটলের পানি তলানি। গত 1 ঘন্টায় পুরোটা শেষ। একটা প্রশ্ন, মাত্র একটা প্রশ্ন। এমপি সাহেব মুখে বলেন এতটা ভালোবাসতেন, তাহলে কি করে ভুল বুঝে সরিয়ে রাখলেন 2 বছর? সব অজুহাত কি তুচ্ছ নয়, যেখানে আপনার ভারসাম্যতে বিশ্বাস দৃঢ় ছিল? গাড়ি বের করো। পাভেলকে নিয়ে ছুটছে বাসার দিকে। গাড়ির সিটে হেলান দিয়ে মাথা রাখলো, কপালে হাত। এখন পুরো ব্যাপারটা স্পষ্ট। যে অন্যায় করা হয়েছে মেয়েটার প্রতি, এত সহজে কি করে শাহাদকে ক্ষমা করে দিয়েছিল? আসলে সে ক্ষমাই করেছে, মন থেকে ভোলেনি। আসার পর থেকে প্রতি রাতে একটা করে উদ্ভট প্রশ্ন করে মস্তিষ্কের ফাংশন এলোমেলো করছে। নিজের প্রতি তার ছেলের হাসি দিয়ে ভাবলো, অসুস্থতার জন্য তখন মায়া করে সব অন্যায়ের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বুঝি। অন্তরের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস, চিনচিন ব্যথা, বুক ধরে চোখ দুটো নিভিয়ে অপেক্ষা করছে এই যাত্রায় অন্তিমের জন্য। ভিডিও কলে গভীর আলোচনায় বসেছে 6 স্পাইটার, নোমান এবং শাহিন। দেশের বাইরে থেকে কানেক্ট হয়েছে। প্রত্যেকের চেহারা বেলুনের মতো চুপসে আছে। লিমন মুখ খুলল, তোমরা এমন মুখটা ভোতার মতো করে রেখেছো কেন? ইয়াস এখন কোথায় ঘাপটি মেরে আছে কেউ জানে না। শাহাদ আলটিমেটাম দিয়েছে, খুব তাড়াতাড়ি দেখা করতে হবে, না হলে পিঠের ছাল উঠাবে। লিমন ওদের দলে যুক্ত হয়ে 2 বছর সবচেয়ে ছোট সদস্য। এই দলের প্রত্যেকের কিছু স্পেশাল হিডেন ট্যালেন্ট রয়েছে। শাহিন খুব সহজে মানুষকে হিপনোটাইজ করে ফেলতে পারে। পাভেলের মারামারির স্কিল দুর্দান্ত।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নোমানের পলিটিক্যাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লিঙ্ক অনেক স্ট্রং। ইয়াস হ্যাকার তানভীর স্কেচ খুব ভালো করতে পারে এবং যে কোনো রহস্যের সমাধান খুব দ্রুত করতে পারে সর্বশেষ লিমন, যাকে দিয়ে ছদ্মবেশে সব কাজ করানো যায়। সবচেয়ে বেশি ইনফরমেশন এনেছে এমপি মন্ত্রীদের মেয়ে বোনেদের কাছ থেকে। মেয়েদের খুব ভালো ম্যানেজ করতে পারে। হঠাৎ ইয়াস চেঁচিয়ে ওঠে, ও মাই আনলিমিটি, আই অ্যাম প্রেডিক্টিং ইউ আর ইন ডেঞ্জারাস। সকলে সমস্বরে বলে উঠল। কি? ইয়াস পুনরায় উত্তর দিল, ভাই শেষ, সব শেষ। অক্টোপাস জেগে উঠবে, তখন আমাদের 48টা পা এমনভাবে তার এক পা দিয়ে ধরে সারা অঙ্গ বিষ ঢেলে দিবে। শাহিন ধমকে চুপ করিয়ে দিয়েছে। উল্টোপাল্টা কথা কম বল, অক্টোপাস জাগার মতো কিছুই হয় নাই। আপাতত গা ঢাকা দে, ভাইজান তোরে কুচি কুচি করবে। টিকিট কেটেছি, আপাতত মিশর থাকবো কিছুদিন। লিমন উৎসাহী হয়ে বলল, আচ্ছা, এই অটোপাস কি? আরও 10 বছর আগে শুনেছিলাম, একবার খবরে দেখিয়েছিল। পাভেল প্রসঙ্গ বদলে বলল, কি? যে যেখানেই থাকো সেফ থাকো। আপাতত আমরা 6 স্পাইডারের কথা ভুলে যাই। বস অনেক ক্ষেপে আছে। অক্টোপাসের নাম মুখও আইনো না। এই জিনিস 10 বছর আগেই ব্যানিশ হয়েছে। নতুন অক্টোপাস কোথা থেকে আসবে? ইয়াস, তোর কাছে এইসব পাওয়ার নিউজ কে দেয়? নোমান তো কিছু বললি না। নোমান ভাবুক হয়ে বলল, আর আমি নিজেই তো জানি না, ও কিভাবে জানে? ইয়াস জানালো, গতকাল রাতে একটা মেল এসেছে আমার মোবাইলে। লেখা ছিল, বি কেয়ারফুল, সেন্ড মি অল দি ইনফরমেশান অফ অক্টোপাস্ট ইভেন্ট। মেলটা করেছে একটা সাইট থেকে যার নাম অক্টোপাস্ট। অনেক ট্রাই করেছি ইনফো কালেক্ট করার, কিন্তু পারেনি। শাহিন খেকিয়ে উঠল, হ, অক্টোপাস নিজের ইনফরমেশন জানে না, তোর কাছ থেকে নিবে। লিমন পুনরায় বলল, আগে তো বলবা কি জিনিস, পরে বিবরণ কইরো তোমরা। তানভীর এতক্ষণে মুখ খুলে বলে, অক্টোপাসের ফুল ফর্ম হচ্ছে অপটিমিস্টিক কন্ডিসেপ্ট ট্রান্সফরমেশন অফ অপ্রেসিভ পলিটিক অ্যান্ড ইউনিথেল সার্ভিস। এটা একটা। পাভেল পুনরায় থামিয়ে বলে, নো তানভীর, স্টপ। ইয়াস তোর থেকে বড় হ্যাকার ট্যাকার যে এক্সিস্ট করে জানিস? আমার কেন যেন মনে হচ্ছে আমাদের কল ট্র্যাক হচ্ছে। বলার দেরি, ইনস্ট্যান্ট সকলে কল কাট করে দিয়েছে। ইয়াসের ওয়েবসাইট থেকে সকলের ফোনে মেসেজ এসেছে 5 মিনিট পর। ইয়েস, উই আর ট্র্যাক ইভেন্ট, আই ক্যান ট্র্যাক দিস মিস্টিকেস্ট ওয়েবসাইট। নোমান মেসেজ দিল, বন্ধ করো আপাতত সব। বস কি বলে শোনো, যদি এসব জানতে পারে কাঁচা চিবিয়ে ফেলবে। সকলের মেসেজ আসলো একসাথে। আই চিপ। অতিথি আয়োজন চলছে, বাড়িতে একত্রিত হয়েছে সকলে। অনুপস্থিত শুধু রেদওয়ান ও ওর পরিবার। মানসিলা রান্নাঘরে ভাবির সাথে কথা বলছে, যা যা হয়েছে সব জেনে নিচ্ছে। রেদওয়ানের ব্যবহারে সে খুবই মর্মাহত। মনি তো খুব আদরের ছিল। মেয়েটা হঠাৎ এমন পাগলামি বংশের কারোরই পছন্দ হচ্ছে না। সাথে যোগ দিয়েছে সাবিনা, ইফাত, তাইবা। সবার আফসোসের সীমা নেই। সুলতানা প্রসঙ্গে পাল্টে যা বোনেদের বলল, থাক, বাদ দে এসব। আজ আমাদের জন্মদিন। সাবিনা, দেখ তো তাহিয়াকে রেডি করিয়েছে কিনা ওরা। ছেলেপক্ষ এসে পড়লো বলে। মানজিলা এগিয়ে এসে বলল, ভাবি, বুঝতেছি না বাবু কাজটা কি ঠিক করছে? সাবিনা আক্ষেপ নিয়ে বলল, আমার মেয়েটার কপাল এতই খারাপ কেন? ও বিয়েটা যদিও করে শুধুমাত্র বাবুর কথা রাখতে করবে। কাল সারা রাত কেঁদেছে। পেছন থেকে দিয়া এসে বলল, খালামণি, এইভাবে থাকলে তো নিজে নিজেই শেষ হয়ে যাবে। ওর ভয় যদি বর্তমান স্বামী রাশেদকে মুছে দেয়, রাশেদের মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না, রাশেদের মতো কাউকে ভালোবাসতে পারবে না, সংসারও করতে পারবে না। তখন বাবু অপমানিত হবে। অন্যদিকে একটা অবিবাহিত ছেলে বিধবা মেয়ে বিয়ে করছে, তার এক্সপেকটেশন তো অনেক বেশিই থাকবে, তাই না?
সকলে সম্মতিতে মাথা নাড়ায়। কিছুক্ষণ হলো ছেলেরা চলে গিয়েছে। এক অদ্ভুত ঘটনা ঘটেছে এই বাড়িতে। রায়হান সাহেব অত্যন্ত রেগে আছেন। এই যাবৎকালে ওনাকে এত রাখতে ঘরের ছোটরা দেখেনি। শাহাদ কেমন নিশ্চুপ। রায়হান সাহেব শাহাদের উদ্দেশ্যে বললেন, কিছু বলছো না কেন শাহাদ? তখনও দেখলাম তুমি চুপ করেছিলে। অন্যমনস্ক শাহাদ সম্বিত ফিরে বলল, কি বলা উচিত এমন পরিবেশে? কি বলা উচিত মানে? এক মেয়েকে দেখতে সে অন্য মেয়েকে পছন্দ করা কোন ধরনের অবদ্ধতা? এটা তো আমি মেনে নিতে পারছি না। তাহিকে ফেলে বিবাহিত এক বাচ্চা মা কিভাবে ওদের পছন্দ হয়? শাহাদ মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখন বেশি চাপ হয়ে যাচ্ছে। লাইফটা এত তিক্ততায় ভরে যাচ্ছে কেন? সব দিকেই ঝামেলা, অফিসে ঝামেলা, বাসায় ঝামেলা। ঘাট তুলে রায়হান সাহেবের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। শাহাদকে এমন এর আগে কেউ দেখেনি। এতটা তৎপর একটা ছেলে হঠাৎ চুপ করে আছে কেন? শরীর খারাপ ওর? তবে এখনকার ব্যাপারটা খুব অপমানের। তাহি রুমের দরজা দিয়েছে। শেফালি লজ্জায় নিজের রুমে বসে আছে। ছেলে পক্ষ থেকে তাহিকে পছন্দ হলেও ছেলে শেফালিকে চেয়ে বসে আছে। ব্যাপারটা খুবই অপ্রিয়। ছেলেকে রায়হান সাহেব সকলের সামনেই বুঝিয়ে বলেছে শেফালি ডিভোর্সি। বাকিটুকু বলার আগেই ছেলে জানিয়েছে সে সবটা জানে শেফালি সম্পর্কে। ওর আসার কারণও শেফালি ছিল। বুঝতে পারেনি পরিবারের লোকজন শাহাদের বোন বলতে তাহিকে বুঝিয়েছে, হাজবেন্ড নেই বলতে সে শেফালিকে বুঝেছে। অন্যদিকে ওর পরিবারের লোকজন তাহিকে ভেবে নিয়েছে। তা নিয়ে চলছে দ্বন্দ্ব। শেফালি খুবই বিচলিত। তাহি আপার জায়গায় ওকে ছেলে পছন্দ করাতে এখন বড্ড রাগ হচ্ছে। রূপের দিক থেকে দুজনেই পাল্লা দেওয়ার মতো। উল্টা শেফালির ছেলে আছে, তা বোঝার সাধ্য নেই। শাহাদের নীরবতা সকলকে গ্রাস করেছে। উঠে দাঁড়ায়, সকলকে বলে, আমার শরীরটা ভালো লাগছে না, একটু রুমে যাই। ফারা, রুমে আসবে, কথা ছিল। তথস্থ পায়ে হেঁটে চলে গেল। বেডে হেলান দিয়ে কপালে হাত রেখেছে। দিয়া পায়ের আওয়াজ শুনে আসতে বলল, দরজা আটকে লাইট নিভিয়ে দাও, কাছে এসে বসো। কথা অনুযায়ী কাজ করে পাশে এসে বসলো দিয়া। শাহাদ শান্ত গলায় বলল, আজ সবাই বিধ্বস্ত শাহাদকে দেখেছে, তাই না? দিয়া চুপ। শাহাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা প্রশ্ন। সবটুকু এলোমেলো করে রেখেছে আমার। 2 বছর কেন দূরে সরিয়ে রেখেছি যদি এত ভালোবাসি, তাই না? কামরা জুড়ে পিন পতন নীরবতা। মিনিট 10 পেরোলো। শব্দ আসলো শাহাদের মুখ থেকে, আমি আমি জানি না, আমি সত্যি জানি না। কিছুটা থেমে, ফারা, আমি ফল্টলেস নই। আমার বিশ্বাসে খুঁত ছিল ফারা। আমি তোমার মতো নিখুঁত নই। আমি তোমার দয়ায় পাওয়া ক্ষমা নিয়ে বেঁচে আছি। এই কথা প্রতিটি মুহূর্তে শেষ করে দিচ্ছে ভেতরটাকে। মন থেকে ক্ষমা পাইনি আমি। ঠিকই তো, কেন পাবো? আশা করি কি করে? কিছু ভুলের সাধারণ ক্ষমা ঘোষণা করতে হয়। সেসব ভুলকে শাস্তি দিতে গেলে জীবনের বাকি সুখটুকু তো হারিয়ে যাবে। অন্ধকারেও স্পষ্ট দিয়ার মুখ। বাইরে থেকে পোর্চের আলোর আবছা রুমে এসে পড়েছে। সেই আলোতে সামনে বসে থাকা মেয়েটাকে এখন বড্ড অচেনা লাগছে। বুঝতে পারছে না কি বলবে, কি উপায়ে পরিবেশ স্বাভাবিক করবে। এটাও মেনে নিতে পারছে না ওর সহধর্মিণী ওর প্রতি দয়া দেখিয়েছে। অকস্মাৎ উঠে দাঁড়ায়, সরাসরি বাতি জ্বালিয়ে বলল, ফারা, আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাব। তুমি শেজা কাছে থাকলে আমি পাগল হয়ে যাব। পাগলামি আচরণগুলো এর আগে কেউ দেখেনি, এখনো কেউ না দেখুক। এটা সলিউশন উপায় আছে আর? নেই বুঝি? শাহাদ সরাসরি দিয়ার পায়ের কাছে বসে হাঁটু জড়িয়ে কোলে মাথা রেখে বলল, বলে দাও, নিতে পারছি না আর। প্রশ্নের উত্তর দিন, তবেই বলে দেব। জবাবটা আসলো ধীরে। অবিশ্বাস করেছিলাম, হালকা হলেও করেছিলাম, স্বীকার করলাম। নোমানকে তো বিশ্বাস করতাম আমি। ও মিথ্যা বলবে বুঝিনি। শেফালি তো আমার বোন, তোমাকে ফাঁসাবে বুঝিনি। যখন জানলাম আমার শেহজা তোমার গর্ভে, তুমি তাকে নিজের সবকিছু দিয়ে আগলে রাখছো, একটু করে রাগ কমতে থাকলো। পুরো ঘটনা বের করার চেষ্টা করলাম। অনেকটুকু বের করে ফেললেও মেনে নিতে পারছিলাম না তুমি নির্দোষ। আমিও তো মানুষ, ভুল করেছিলাম। শেহজা যেদিন পৃথিবীতে এলো আমার পুরো পৃথিবী বদলে গেল।
এরপর থেকে নোমানকে খুঁজছিলাম। বাকি সব তুমি জানো। পুনরায় বলল, সরি, মন থেকে মাফ করে দাও না, সব কিছু এলোমেলো হয়ে গেছে। বাইরে কেমন আচরণ করলাম দেখলে তো। একই কাজ আজ অফিসে করেছি, মিটিংয়ে করেছি। ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, গর্জে উঠল, আল্লাহ দেখাবে না, আমি বলেছি আমি খাবো। তো কি করবেন? আচমকা টেবিলের পাশে ফুলদানি আছাড় দিল। আশেপাশে যা পাচ্ছে সব ভাঙছে। দিয়া ভয়ে আটকে উঠল। এ কি রূপ সাহাদের! এত সেন্সিবল একজন মানুষকে এত বছরেও এমন রূপে দেখেনি। কি করছেন আপনি এসব? হাত লাগবে। লাগুক, যা খুশি হোক, সব ভেঙে ফেলবো, কিছুই রাখবো না। আমি ভেঙে যাচ্ছি। সবাই কেন ভালো থাকবে, সব কেন ঠিক থাকবে? আমার জীবনে অগোছালো হয়ে আছে, সব ধ্বংস করে ফেলবো। সাহাদের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে। বাইরে থেকে দরজা ধাক্কার আওয়াজ। পুনরায় চেঁচিয়ে উঠল, খবরদার, দরজা খুলবে না। পাগলের মতো আচরণ কেন করছেন? হাত চুয়ে রক্ত পড়ছে। কিভাবে কেটেছে জানি না। কিছু ভাঙার সময় হয়তো হাতে লেগেছে। চোখ দুটো দেখতে এখন ভয়ানক লাগছে দিয়ার। সাহাদ প্রগাঢ় স্বরে বলল, সব কিছুতেই শাহাদকে সেন্সিবল থাকতে হবে, সব কিছুতে শাহাদ এগিয়ে আসতে হবে। অথচ শাহাদের যে শান্তির প্রয়োজন কেউ তো বুঝলো না। দায়িত্বটা কেন আমার হতে হবে সবসময়? আবার আছাড় দিল নিজের প্রিয় পারফিউম। দরজার লক খুলে ফেলেছে সুলতানা কবির। রুমের অবস্থা দেখে সবাই হতবাক। দিয়ার চোখে পানি। মেয়েটা ভয় পেয়েছে। শিফার কোলে শাহেজা শাহাদের এই রূপ দেখে কেঁদে দিল। ঘুম থেকে ওঠার পর শাহাদকে সকালের পর আর দেখেনি, মাত্র দেখল দুহাত বাড়িয়ে কাঁদছে করে নিতে। শাহাদ পুনরায় চিৎকার দিল, ওকে এখানে কেন এনেছিস? শিফা ভয়ে শাহেজাকে নিয়ে বের হবে এমন সময় মেয়েটা আরো জোরে কাঁদছে। শিফার কোল থেকে নেমে যাচ্ছে, বারবার শাহাদকে ডাকছে, জোরে শ্বাস টেনে নিজেকে সংযত করছে। এক টানে আলমারি খুলে ড্রয়ার থেকে একটা রুমাল বের করে হাতে পেঁচিয়ে নিল। সেই ভাঙা টুকরোগুলো মারিয়ে মেয়েকে কোলে নিয়ে সকলের সামনে দিয়ে বেরিয়ে গেল। যেতে যেতে বলতে থাকলো, আম্মা, আপনি ছাড়া কেউ বোঝে না বাবাকে, কেউ না। পাইচারি করছে মেয়েকে নিয়ে ছাদে। মেয়েটা শাহাদের কোলে শান্ত। আকাশের চাঁদটা ঝলমল করছে। মেয়েটা কেমন শাহাদের গলা জড়িয়ে ধরে আছে। এত অল্পতেই সব ভেঙে চুরে আসলো নিচে। অথচ বউটা 2 বছর কি করে সহ্য করলো? বেঞ্চিতে বসলো। মেয়ে বুকের সাথে লেপ্টে আছে। মেয়েকেই বিচার দিচ্ছে। আম্মা শুনেন, বাবার দোষ নেই, বুঝেছেন? সবাই বাবাকে ভুল বুঝে, আপনি বাবাকে ভুল বুঝবেন না কখনো। আপনি আমার সব। আপনি ভুল বুঝলে বাবা মরে যাব সেদিন। মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ভাগ্যিস এই বাচ্চা বুঝে না, বুঝলে সেও শাহাদকে মাফ করতো না। পরক্ষণে বলল, আম্মা শুনেন না, বাবার তো আপনার মায়ের মতো সাহস আর ধৈর্য নেই বলেন। কি করব, ভুল তো করে ফেলেছি। আম্মাকে বলবেন মন থেকে মাফ করতে, খুব কষ্ট দিয়েছি, কিন্তু কখনো কি অসম্মান করেছি বলেন? আপনারও কি এখন বাবাকে পাগল মনে হচ্ছে? অনেক রাত হয়েছে। মেয়েটা অনেকক্ষণ কিছু খায়নি। ছাদের দরজা খুলে নিচে নেমে এলো। বাসায় ঢুকতেই দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে, মা ডাইনিংয়ে। সুলতানা ছেলের দিকে তাকিয়েই বুঝেছে এত বুঝতার ছেলে এখন কেঁদেছে। ঠিক কতটা কাঁদলে ছেলেটার চোখ মুখ সব ফোলা। কেউ কথা বাড়াচ্ছে না। আফিয়া খালাকে ডেকে শাহেজাকে দিয়ার কাছে দিতে বলল খাওয়ানোর জন্য। বেসিনে ভালো করে মুখ ধুয়ে রায়হান সাহেবের কাছে বসলো। রায়হান সাহেবের দিকে তাকিয়ে বলল, আব্বু, যা হয়েছে হয়েছে, ছেলেকে আমি কাল বুঝিয়ে বলবো। আমি আপাতত শেফালিকে বিয়ে দিতে চাচ্ছি না। ওর মত আছে কিনা জেনে নেবেন। শেফালি পাশেই ছিল। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, না ভাইজান, করব না বিয়ে। ঠিক আছে, লাইফটা নিজের মতো সেট করো। শেফালির মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়। রুমের কাছে গিয়ে থমকে গিয়েছে। দরজা আপচানো। একটু ঠেলে ঢুকলো। ভেবেছিল রুমের অবস্থা খুব খারাপ থাকবে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।